নমস্কার, সবাইকে স্বাগত হোমিও টক উইথ ডক্টর শতরূপায়। আমি সৌভিক। আজকে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলব। তবে শুধুমাত্র ইন্টারেস্টিং বললে বোধহয় ভুল হবে। এটা ভীষণ একটা বার্নিং টপিক, যেটা কিন্তু প্রত্যেকটা মানুষকে আজকাল ভাবাচ্ছে বা ছোট, ছোট বাচ্চা মেয়ে থেকে শুরু করে যারা অ্যাডাল্ট তাদেরও একটা দুশ্চিন্তার মধ্যে ফেলছে। সেটা হলো পিসিওএস বা পিসিওডি। সে নিয়ে কথা বলব আমরা শতরূপার সঙ্গে। তবে তার আগে চলুন আমরা শতরূপার সঙ্গে আলাপ করে নিই। ডক্টর শতরূপা, শতরূপা কেমন আছো? ডক্টর ভালো শতরূপা আছি। চট্টোপাধ্যায় পুরো নাম। আজকে নমস্কার। আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা তো ভীষণ ইম্পোর্টেন্ট, হুম, যেমন শুরুতে বলছিলাম। শুধুমাত্র ইম্পোর্টেন্ট নয়, এখন সবার মধ্যে প্রায় দেখা যায়। জানি না আমার পার্সেন্টেজ বলাটা ঠিক হুম। হবে কিনা। তবে 80-90% আমরা শুনি যে শহরে অনেকেরই এটা দেখা যায়। পিসিওএস বা পিসিওডি, কোন টার্মটা সঠিক বা এই দুটো কি একই? এটা নিয়েও একটা বড় কনফিউশন আছে। একটু যদি আমাদের পরিষ্কার করে বল। পিসিওএস এবং পিসিওডি দুটোই আমরা পাশাপাশি ইউজ করি, কিন্তু দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। পিসিওএস এর ক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্স এর জন্যই দুটো হয়। তবে পিসিওএস এর ক্ষেত্রে সিম্পটমস গুলো অনেক বেশি প্রমিনেন্ট হয়। আর পিসিওডির ক্ষেত্রে বলব যে যখন ইউএসজি করে দেখা যায় দুটোর ক্ষেত্রেই আমরা সিস্ট পাই ওভারিতে অনেকগুলো করে। তো দুটোর ক্ষেত্রেই সিস্ট দেখা যায়, কিন্তু পিসিওডি তে সিম্পটমসটা তুলনামূলকভাবে কম প্রমিনেন্ট থাকে বা অনেক সময় সিম্পটমস থাকে না। অন্য কোনো রোগের ট্রিটমেন্ট করাতে গিয়ে যখন ইউএসজি করা হয় তখন ধরা পড়ে যে তার পিসিওডি আছে। তো আচ্ছা। পিসিওডি হেলথি লাইফস্টাইল আর হেলথি ফুড মেইনটেইন করলে পিসিওডি অনেকটা সেরে যায়। সবসময় মেডিকেশনেরও দরকার পড়ে না। তবে পিসিওএস কিন্তু একটু চিন্তার বিষয়। কারণ সেখানে হরমোনাল ইমব্যালেন্সটা খুব সিভিয়ার থাকে। আচ্ছা, শুরুতে যেমন বললাম যে এখন অনেকের মধ্যেই দেখা যায়। তো কাদের মধ্যে এটা বেশি দেখা যায়? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের স্টাডি অনুযায়ী বলা হচ্ছে যে মোটামুটি রিপ্রোডাক্টিভ এজের মহিলাদের মধ্যে 6 to 13% ক্ষেত্রে পিসিওএস দেখা যাচ্ছে। এদের মধ্যে আবার 70% ক্ষেত্রে আনডায়াগনোজড অবস্থায় থাকে। মানে তারা আচ্ছা। অন্য তারা কোনো নিজেরাও জানেন না। জানে না, অন্য কোনো ডিজিজের ট্রিটমেন্ট করতে গিয়ে ধরা পড়ে যে তার পিসিওএস আছে। তো মোটামুটি এদের মধ্যে দেখা যায় হ্যাঁ। রিপ্রোডাক্টিভ এজ বলতে কি মানে অ্যাডাল্টহুড এর পর থেকে বলছো হ্যাঁ, বা মোটামুটি পিউবার্টির পর থেকে? মিনার্কি মানে পিরিয়ড শুরু হওয়ার পর থেকে মেনোপজ অব্দি যে সময়টা তার মধ্যেই পিসিওএস দেখা যায়। এখন অনেক মানে অনেক ছোট, ছোট বাচ্চা যেমন মানে ১২ বছরের পর থেকেই আমরা পিসিওএস দেখতে পাচ্ছি। আচ্ছা, তুমি যেমন সিম্পটমস এর কথা বলছিলে হুম। শুরুতে, তো সিম্পটমস গুলো এক্সাক্টলি কি? প্রথমত ইরেগুলার পিরিয়ড, কখনো হেভি, কখনো স্ক্যান্টি ব্লিডিং, কখনো স্টপ হয়ে যাওয়া পিরিয়ড। তারপর প্রচুর চুল উঠে যাওয়া, একনে, এবং চুল ওঠাটা এমন জায়গায় পৌঁছে যায় যে মাথায় ছোট, ছোট টাকের মতো যেটা আমরা বলি সেরকম প্যাচ বা হুম, টাকের হুম, মতো হুম, পড়ে হুম, যায়। হুম। শরীরে ব্ল্যাকিশ প্যাচ দেখা যেতে পারে। তার সঙ্গে ইনফার্টিলিটি তো আজকে একটা বড় সমস্যা। তার একটা বড় কারণ কিন্তু পিসিওএস। এছাড়া হাইপোথাইরয়েডিজম থাকে এই পেশেন্ট গুলোর। আর যেটা হয় ফেসিয়াল হেয়ার গ্রোথ, মানে এক্সেসিভ হেয়ার গ্রোথ হয় ফেসে। তো এই মোটামুটি এই সিম্পটমস গুলো দেখলে কিন্তু আমাদের নেগলেক্ট না করে আচ্ছা, ডক্টরের তুমি যে পরামর্শ সিম্পটমস নেওয়া। গুলোর কথা হুম, বললে এর মধ্যে শুনে মনে হচ্ছে কোন হরমোনাল ইমব্যালেন্স এর হ্যাঁ। কথা তুমি একটু আগে বলেছো। তো হরমোনাল ইমব্যালেন্স কি এর একটা কারণ? একটা বড় কারণ হরমোনাল ইমব্যালেন্স, মানে এটাই একটা মেইন ফিজিওলজিক্যাল কজ। আচ্ছা শতরূপা, আমরা তো এই সিম্পটমস এর কথা শুনলাম। হুম। কিন্তু এই রোগটা এক্সাক্টলি কি? একটু যদি আরেকটু এলাবোরেট ওয়ে তে আমাদের বুঝিয়ে বল। হ্যাঁ, অ্যাকচুয়ালি পিসিওএস বা পিসিওডি দুটোর ক্ষেত্রেই যেটা হয়, অ্যান্ড্রোজেন শরীরে বেড়ে যায়। অর্থাৎ ফিমেল বডিতে মেল হরমোনের এক্সেস প্রোডাকশন হয়। আচ্ছা। তো এর ফলে কি হয়, ওভারি ঠিকমতো কাজ করতে পারে না। তো ফিমেলদের ক্ষেত্রে তো দুটো ওভারিতে গ্রাফিয়ান ফলিকল থাকে, তার মধ্যে ওভাম ম্যাচিওর করে এবং প্রতি মাসে একটা করে ওভাম ম্যাচিওর করে সেখান থেকে বেরোয়, অর্থাৎ ওভুলেশন হয়। তো এই অ্যান্ড্রোজেনের এক্সেস প্রোডাকশনের জন্য ওভুলেশন ঠিকমতো হতে পারে না। তখন কি হয়, ওই প্রত্যেকটা গ্রাফিয়ান ফলিকেলের মধ্যে অনেকগুলো করে সেকেন্ডারি উসাইড থাকে। তো এই উসাইড গুলো সবাই চায় ম্যাচিওর হতে, কিন্তু আমাদের বডির এমনই সিস্টেম যে একটা করেই ওভাম ম্যাচিওর হবে এবং সেটাই ওই অল্টারনেট ওভারি থেকে প্রতি মাসে একটা করে বেরোবে। তো সেই পুরো প্রসেসটা হ্যাম্পার হচ্ছে। তো সেই কারণে কি হয়, তখন ওই গ্রাফিয়ান ফলিকেলের মধ্যে অনেকগুলো ইমম্যাচিওর ওভাম ওই মানে ইমম্যাচিওর অবস্থায় থেকে যায় এবং সেগুলো ওই ফ্লুইড ফিল্ড মানে স্যাকের আকারে থেকে যায় এবং সেগুলোই সিস্ট ফর্ম করে। ইউএসজি করলে তখন মানে অনেকগুলো সিস্ট ওভারিতে দেখা যায়, সেজন্য পলিসিস্টিক বলা হচ্ছে। ঠিক, ঠিক। এই ঘটনাটাই ঘটে। এবার এখানে মানে এই মনে টার্মটা খুব শোনা যায় হ্যাঁ, আজকাল। পলিসিস্টিক হ্যাঁ। ওভারি। তো অ্যাকচুয়ালি অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ফিমেল বডিতে মেল হরমোন আসছে হুম, কোত্থেকে। হুম। নর্মালি কিন্তু ফিমেলদের ক্ষেত্রেও মেল হরমোন থাকে, কিন্তু একটা নির্দিষ্ট মাত্রায় থাকে।
অ্যাকচুয়ালি আমাদের কিডনির ওপরে একটা গ্ল্যান্ড থাকে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড। সেই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কর্টেক্স রিজিয়ন থেকে এই অ্যান্ড্রোজেন প্রোডাকশন হয়। সেটা নর্মাল কন্ডিশনে তো মাত্রার মধ্যে থাকে, কিন্তু যখন এই হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায় তখন প্রোডাকশনটা বেড়ে যায়। আচ্ছা, এই যে তুমি হরমোনাল ইমব্যালেন্সের কথা বললে, এটা তো একটা অন্যতম কারণ হুম। পিসিওএস বা পিসিওডি যাই বলছি না কেন আমরা। তো এছাড়া আর কি কারণ আছে, মানে জেনেটিক কোনো কারণ হ্যাঁ, থাকতে পারে? জেনেটিক কারণ রয়েছে। অনেকগুলো জিনের কাজ যদি ঠিকমতো তারা না করতে পারে তখন কিন্তু পিসিওএস হয়, কারণ অ্যান্ড্রোজেন প্রোডাকশন বেড়ে যায়। তার মধ্যে আরেকটা সিমটমস আমি বলছি, যেটা হলো পিসিওএস বা পিসিওডির একটা অন্যতম সিমটমস হচ্ছে ওবেসিটি। একটা বাচ্চা মেয়ে হঠাৎ করে মোটা হয়ে যাচ্ছে, তখনও কিন্তু মানে গার্জিয়ানদের একটু কনসাস হওয়া উচিত। হ্যাঁ, তখন তাকে শুধু জিমে ভর্তি করে দিলাম, কিন্তু ডক্টরের কাছে না গিয়ে, সেটা ঠিক নয়। তো এক্ষেত্রে এটাই বলবো যে এফটিও বলে একটা জিন আছে, হুম হুম। সেই জিনটা মেটাবলিক ডিসফাংশন করে। মেটাবলিজম ঠিক না হলেই তখন সে ওবেস হয়ে যাবে, তো এই জিনটা দায়ী। এরকম আরো অনেক জিন আছে, তার মধ্যে এফএসএইচআর একটা জিন আছে, যেটা এফএসএইচ এর মানে কাজকে হ্যাম্পার করে। তার ফলে ওভারি কাজ করতে পারে না, ওভুলেশন ঠিক মতো হয় না, এবং পিসিওএস হয়। তো এইভাবে অনেক জিন আছে, যে জিনগুলোর কাজ যদি নষ্ট হয় তাহলে পিসিওএস হতেই পারে। তো আরো একটা কারণ আমরা মোটামুটি বুঝলাম, আচ্ছা পলিউশন। এখন তো সেটা আমরা শুনি যে পলিউশন থেকে অনেক রকম ডিজিজ ডেভেলপ করে। অনেক ডিজিজ। তো পলিউশন কি এর একটা কারণ হতে পারে? হ্যাঁ, ভীষণভাবে, এবং আজকের দিনে সেটাই বোধহয় সবচেয়ে একটা খুব বড় কারণ। সেটা হচ্ছে যে প্রথমত বলবো যে এই এত বেশি প্লাস্টিকের কন্টেনার আমরা ব্যবহার আমাদের বেড়ে গেছে, মাইক্রোপ্লাস্টিক, ঠিক। যেটা পিসিওএস এর জন্য দায়ী, এবং ফুড বিপিএ। ডেলিভারি। হ্যাঁ, যেটা ডেলিভারি করা হয় সবটাই কি বিপিএ ফ্রি হয় সেটা আমরা কেউই জানি না। তো আমরা প্রচুর এখন প্লাস্টিকের বটল, কন্টেনার এগুলো ইউজ করতে থাকি, সেখান থেকে কিন্তু একটা পিসিওএস এর চান্স রয়েছে। এছাড়া এয়ার পলিউশনে যে পার্টিকুলেট ম্যাটার 2.5, যেটা আমরা খুব টার্মিনোলজিটা এখন শুনি, তো এই এয়ার পলিউশনও কিন্তু হরমোনাল ইমব্যালেন্স করে। আচ্ছা। এছাড়া হচ্ছে পেস্টিসাইড, যেগুলো আমরা খাবারের মাধ্যমে খাচ্ছি, মানে শাকসবজি ফলমূল যেগুলো খাচ্ছি, যে পেস্টিসাইড গুলো থাকে, সেগুলো কিন্তু মানে হরমোনকে মিমিক করে। মানে তারা হরমোনের রিসেপ্টরের ওপর ওই পেস্টিসাইড গুলো বসে যায়, তাদের যে কম্পাউন্ড গুলো বসে যায়, এবং তখন নর্মাল যে হরমোন তারা কাজ করতে পারে না। তার ফলে হরমোনাল ইমব্যালেন্স হয়, অ্যান্ড্রোজেন বেড়ে যায়, এবং পিসিওএস হতে তাহলে পারে। তো আমরা দেখছি মানে এখন আমাদের চারপাশে যা পরিবেশ, হ্যাঁ। তার মধ্যে বেশিরভাগটাই এর দিকে ইন্ডিকেট করছে, মানে একেবারে। না হওয়াটাই অস্বাভাবিক। এছাড়া স্মোকিং। স্মোকিং। হ্যাঁ, ওকে। স্মোকিং এর মধ্যেও কিন্তু প্রায় 5,000 কম্পাউন্ড আছে, যেগুলো হরমোনাল ইমব্যালেন্স করে। এবং এখন আপনিও দেখবেন যে মেয়েদের মধ্যে একটা স্মোক করার অসম্ভব রকমের প্রবণতা বেড়ে গেছে, যেটা কিন্তু এর একটা বড় তাছাড়া কারণ। প্যাসিভ স্মোকিং তো হতেই পারে। হ্যাঁ, সেটা হতে পারে, এবং তার ফলে মেয়েদের মধ্যে ইনফার্টিলিটিটাও ভীষণভাবে এখন দেখা যাচ্ছে। ঠিক। আচ্ছা, পলিউশন শুনলাম আমরা, হেরিডিটির কথা শুনলাম, লাইফস্টাইল কতটা ইম্প্যাক্ট করে এতে? আমি আগেই বললাম যে পিসিওডি কিন্তু শুধুমাত্র হেলদি লাইফস্টাইল আর হেলদি ফুড দিয়েই কিন্তু সারানো যায় পিসিওডির ক্ষেত্রে, যাতে সিমটম সবসময় থাকে না, বা হরমোনাল ইমব্যালেন্স থাকলেও মাইল্ড কন্ডিশনে থাকে। তো অবশ্যই লাইফস্টাইল আর ফুডটা ভীষণভাবে এতে ম্যাটার করে। ম্যাটার করে। তো লাইফস্টাইল মডিফিকেশন কি করা যেতে পারে, যার থেকে বাচ্চারা বলো বা হ্যাঁ। যাদের অলরেডি হয়ে গেছে, যারা অ্যাডাল্ট, তারা কি করতে পারে, লাইফস্টাইলে কি চেঞ্জ করতে পারে হ্যাঁ। যাতে এটার থেকে বাঁচা যায়? প্রথমত দেখুন, লাইফস্টাইল মডিফিকেশনের জন্য খুব বেশি মানে খরচা করে প্রচুর দামি দামি কিন্তু খাবার খাওয়ার দরকার হয় না। মোটামুটি ওয়েটটাকে কন্ট্রোল রাখার জন্য সিজনাল শাকসবজি, যেটা আমাদের এখানে পাওয়া যায়, যে সিজনের যে শাকসবজি ফলমূল, সেটাই খাবারে বেশি করে ইনক্লুড করা উচিত, এবং কার্বোহাইড্রেট এবং রিফাইন্ড কার্বোহাইড্রেট, হুম, যেগুলো ময়দা, চিনি, হুম। এই ধরনের জিনিসগুলোকে যতটা সম্ভব অ্যাভয়েড করা। এবার এই ধরনের জিনিস দিয়ে যে খাবারগুলো তৈরি হয়, যেমন ধরুন বা পিৎজা, বার্গার, পেস্ট্রি, কেক, হ্যাঁ, বা এই কোল্ড বেভারেজ যার মধ্যে প্রচুর সুগার কনটেন্ট আছে, এই জিনিসগুলোকে যদি ছোট থেকে একটু অ্যাভয়েড করা আমরা শেখাতে পারি, হুম, হুম। সেটা পরবর্তীকালে এই রোগগুলো হওয়ার থেকে আটকানো যায়। তবে বাঁচা খুব মুশকিল, কারণ পলিউশন থেকেও তো হচ্ছে। তো যাদের অলরেডি হয়ে গেছে তাদেরও একটা টাইমের মধ্যে, মানে রেগুলার একটা টাইমের মধ্যে খাওয়া, এবং পর্যাপ্ত ঘুম ভীষণ দরকার। হালকা এক্সারসাইজ, তার জন্য খুব বেশি জিমে যাওয়ার কোনো প্রয়োজন নেই যদি সময় না থাকে। আর স্ট্রেস কমানো, এগুলো মেনটেন করলেই কিন্তু, মানে ফাইবার যুক্ত খাবারকে ইনক্লুড করা, যেটা আমি আগেও বললাম, এগুলো মেনটেন করলেই কিন্তু সুস্থ থাকা যায়। বা যাদের হয়ে গেছে তারাও কিন্তু অনেকটা, মানে মেডিসিনের সাথে সাথে তারা যদি হেলদি লাইফস্টাইল এবং হেলদি ফুড মেনটেন করেন,
তাতে কিন্তু অনেকটা উপকার পাওয়া যায়। এছাড়া আরেকটা এখন করা হচ্ছে ভিটামিন ডি হুম, ডেফিসিয়েন্সিটা হুম, এর হুম, সাথে হুম। রিলেশন রয়েছে। কারণ ভিটামিন ডি এখন সাপ্লিমেন্ট হিসেবে ইউজ করা হচ্ছে। ঠিক। এটা একটা থেরাপিউটিক স্ট্র্যাটেজি হিসেবে ইউজ করা হচ্ছে ভিটামিন ডি। তো এই লাইফস্টাইল বলতে গেলে অর্থাৎ এটুকুই। ভীষণ কঠিন কিছুও না, নয়। মানে না। শুনলে মনে হচ্ছে আমরা যেমনভাবে লাইফস্টাইল তৈরি করে ফেলেছি সেখান থেকে একটু কন্ট্রোলড একটু লাইফ জাঙ্ক মেইনটেইন ফুডকে করলেই এভয়েড করা। হ্যাঁ, একটু জাঙ্ক ফুড এভয়েড করা, একটু ডিপ ফ্রাইড ফুড, হ্যাঁ, প্রসেসড ফুড যেগুলো রেডি টু ইট সেইগুলো বাড়িতে তৈরি তৈরি খাবার খাবার, বাড়ির নরমাল খাবার খাওয়া আর এবং ওয়েটটাকে শাকসবজি বেশি হ্যাঁ, খাওয়া। বেশি খাওয়া, ওয়েটটাকে যাতে ওয়েটটা গেইন না ওভারঅল হয়। হেলথ মেইনটেইন করার জন্য যা ডাক্তারবাবুরা আমাদের বলে হ্যাঁ, থাকেন সেটা সেগুলোই। মেইনটেইন করলেই যথেষ্ট। হ্যাঁ, যথেষ্ট। সেটাই লাইফস্টাইল হুম, মডিফিকেশন এর পক্ষে যথেষ্ট। আচ্ছা একটু মেডিসিনের কথায় আসি। তুমি একজন হ্যাঁ, হোমিওপ্যাথি ডাক্তার। হ্যাঁ। তো কি মেডিসিন তোমরা ইউস করো হ্যাঁ, এক্ষেত্রে? অ্যাকচুয়ালি মেডিসিনস তো প্রচুর আছে। আমরা আ মেইনলি একটা পেশেন্টকে যখন মেডিসিন দিই, তখন তার ওভারঅল সিম্পটমস এর উপর, ইভেন তার মেন্টাল সিম্পটমস এর উপরও আমরা বেস করে মেডিসিন দিই। মানে পিসিওএস হয়তো ৫ জন পেশেন্ট আমার কাছে এলেন, কিন্তু ৫ জনের সিম্পটমস একটু হলেও আলাদা হবে। তো সেই সিম্পটমস এর বেসিস এ মেডিসিন তখন ডিফারেন্ট হয়ে যায়। হুম, হুম। তো তাও ইন জেনারেল যেগুলো দিয়ে আমরা মোটামুটি ট্রিটমেন্ট করি, তার মধ্যে থুজা, ফলিকুলিনাম, উফোরিনাম, ক্যালকিরা গ্রুপের মেডিসিনস, অরামিউর এই ধরনের আরো প্রচুর মেডিসিনস কিন্তু তুমি আছে। যে ওষুধের নাম বলছো হ্যাঁ, এটা তো নিজে, নিজে সেলফ মেডিকেশন না করা উচিত অবশ্যই নয়। ডক্টরের পরামর্শ এবং অনুযায়ী খাওয়া সিম্পটমের উচিত। সামান্যতম তারতম্যে অনেক হ্যাঁ, তফাৎ হতে মেডিসিন পারে। তফাৎ হয়ে যায়। মেডিসিন ঠিকমতো সিলেকশন হয় না। ঠিক। অবশ্যই মানে সব থেকে নিজে বলে মেডিসিন নেওয়া একেবারেই উচিত নয়। এটা বিরাট ভাস্ট একটা সাবজেক্ট। শতরূপা থেকে আমরা অনেকটা জানলাম। তবে এত বড় সাবজেক্ট একটা এপিসোডে কভার করা একটু ডিফিকাল্ট। তাই এ নিয়ে পরে আবারও আলোচনা চলবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন হোমিও টক উইথ শতরূপা। নমস্কার।